আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আমি একটু দাঁড়াবো আপনার ওয়া আলা আলিহি ওয়া কষ্ট নিয়ে না, আসহাবিহি হ্যাঁ? আজমাইন। মাঝে মাঝে একটু লড়াচড়া করবো। জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুজাহিদ, ইউনিয়ন সভাপতি জনাব মাওলানা আতিকুজ্জামান লাইটটা বন্ধ করে দাও, মোবাইলে লাইটটা বন্ধ করে দাও। এবং মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, এই এলাকার সুধীমণ্ডলী, আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, দোকানদার এবং শ্রেণী পেশার ভাইয়েরা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের সকলের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আইনের দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র এবং আমরা সকলেই আইনের অধীন। কেউ আইনের বাইরে নয়, প্রেসিডেন্টও আইনের বাইরে নয়, প্রধানমন্ত্রী তো নয়। প্রত্যেকটি নাগরিককে আইন মেনে চলতে হয়, আইন অনুগত নাগরিক। সুতরাং আইনকে শ্রদ্ধা জানিয়ে যারা আমরা রাজনীতি করি তাদের রাজনীতিও আইন অনুগত হওয়া দরকার, আইনের ভিত্তিতে হওয়া দরকার, আইনের দ্বারা সমর্থিত হওয়া দরকার। আজ পর্যন্ত পৃথিবীতে যত আইন তৈরি হয়েছে প্রত্যেকটি আইনকে যদি সামনে আনা হয়, বেস্ট ল হইল ইসলামিক, বেস্ট ল হইল কোরআনিক ল। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা জানি যে পার্লামেন্ট আইন তৈরি করার জায়গা। পার্লামেন্টের মেম্বাররা নির্বাচিত হন, পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করেন, সে আইনের ভিত্তিতে রাষ্ট্র চলে। 55 বছরে বাংলাদেশে 12টি পার্লামেন্ট হয়েছে, সামনেরটা ত্রয়োদশ পার্লামেন্ট। ভোট দেই আর না দেই পার্লামেন্ট 12টা হয়েছে। এমপিও 12 জন মুক্তাগাছা থেকে হয়েছে বিভিন্ন সময়। প্রশ্ন হচ্ছে যে আইনের ভিত্তিতে তারা পার্লামেন্টে আইন তৈরি করেছে, যে সোর্স অফ নলেজের ভিত্তিতে আইনটা তৈরি হয়েছে, এই আইনের মাধ্যমে বাংলাদেশ যে 55 বছর চলল, এতে বাংলাদেশের অর্জনটা কি? বাংলাদেশ তো দুর্নীতিমুক্ত হলো না। তাহলে এমন কি আইন যে আইন বাংলাদেশকে 55 বছরে দুর্নীতি মুক্ত করতে পারে না? এটাকে দিস নেভার বি কল্ড এজ এ গুড ল। এটা তো ভালো আইন বলা যায়। দিস ইজ ব্যাড ল হুইচ ইজ মেড বাই ম্যান। এটা একটা খারাপ আইন যেটা তৈরি করেছে মানুষ। মানুষের তৈরি করা আইন হয় মানুষের সুবিধাকে সামনে রেখে। আর আল্লাহ তাআলা মানব জাতিকে পরিচালনার জন্য একটি আইন দিয়েছে। সেই আইনটি হচ্ছে কোরআনিক ল, কোরআনিক সিস্টেম, এবং অপর ভাষায় এটাকে ইসলামিক সিস্টেম অফ লাইফ বলা হয়ে থাকে। এর মধ্যে সমাজ, রাষ্ট্র, পরিবার এবং ব্যবসা, বাণিজ্য, ট্রেড, এভরিথিং আর ইনক্লুডেড হেয়ার। যারা কোরআনের আইন সম্পর্কে গবেষণা করেন না, চিন্তা করেন না, তারা কল্পনাও করতে পারবেন না কোরআনের লগুলো কিভাবে আছে। আমি একজন আইনের ছাত্র, লন্ডন ইউনিভার্সিটিতে আইনে পড়েছি, ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে। কম্পারেটিভ ল, জুরিসপ্রুডেন্স সব কিছু পড়ে আত্মোপলব্ধি এসেছে যে ইসলামিক ল হলো বেস্ট। আপনি যদি অর্থনীতির আইন তৈরি করতে চান, ইকোনমিক ল। প্রতি বছর সংসদে বাজেট পাস হয়, এমপিরা বাজেটের ওপর বক্তব্য রাখেন, কিন্তু এই বাজেটে ট্যাক্সের জন্য যে ল, ব্যবসার জন্য যে ল, ট্রেড লাইসেন্সের জন্য যে ল, যে আইনটা তৈরি করা হয়, একটাও ইসলামিক আইন। ফলে প্রত্যেকটাতেই শুধু ঘুষ আর দুর্নীতি হয়। এইভাবে গোটা দেশ দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। এই দোষটা কোনো রাজনৈতিক দলের না, কোনো নেতার না। এটা হলো যে নীতিতে তারা রাজনীতি করেন, সেই নীতির সমস্যা। সুতরাং ইউ শুড চেঞ্জ ইউর পলিসি, ইউ শুড চেঞ্জ ইউর মরাল ফাউন্ডেশন। এটা যদি আমরা করতে পারি তাহলেই কেবল দেশের পরিবর্তনটা হবে। এই কারণে 55 বছর পর আমরা সকল রাজনৈতিক ইসলামিক সংগঠনগুলো চিন্তা ভাবনা করে দেখেছি, ইসলামিক ল ইজ দ্য বেস্ট ল। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমেরিকা নয়, প্রাচ্য নয়, পাশ্চাত্য নয়, মুসলিম কোনো দেশ নয়, কোন দেশের প্রভুত্ব নয়। আমাদের প্রভুত্ব হলো আল্লাহর
উপর, এবং আমরা আল্লাহর প্রভুত্ব করি, আর আইন মানি ইসলামের, আর নেতা মানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিত্তিতে যদি ইফ ইউ মেক ল, তাহলে একটা শান্তি আসবে, সুখ আসবে। কি কি আসবে? একজন এমপি, আমাকে যদি আপনারা এমপি বানান, তাহলে আমার প্রথম কাজ যেটা আমি করব, পার্লামেন্টে গিয়ে এট ফার্স্ট সব ইস্যুতে ইসলামের যে বক্তব্য আছে সেই বক্তব্য আমি তুলে দেব। যেমন অর্থনীতিতে যে ইসলাম, অর্থনৈতিক বক্তব্যের সময় সেটা তুলে ধরা হবে। ফৌজদারি আইন তৈরি করার সময় ইসলাম কি বলেছে সেটা আমি তুলে ধরব। এরপরে পররাষ্ট্রনীতিতে যে আইন সেটা আমি তুলে ধরব। ব্যবসার জন্য যে আইন সেটা আমি তুলে ধরব। ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য যে আইন সেটা আমরা তুলে ধরব। এইভাবে যখন রাস্তা দেখানো হবে, ইফ ইউ ওয়ান্ট টু শো রাইট ওয়ে, এবং একজন ব্যক্তি যদি সত্যকে গ্রহণ করার প্রবণতা থাকে, অটোমেটিক সত্যের পথ দেখানোর সাথে সাথে ভালো মানুষগুলো সেটাকে গ্রহণ করি। উই ওয়ান্ট টু শো দ্যাট ওয়ে ইন দ্য পার্লামেন্ট। আমরা পার্লামেন্টে সেই রাস্তাটা দেখাতে চাই অ্যাজ এ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ মুক্তাগাছা। মুক্তাগাছা থেকে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, এই সুযোগটা আমি পাবো, আপনারাও এই কল্যাণকর কাজের একটা অংশীদার হবে। দ্বিতীয় যে কাজটি করব নিজের এলাকার জন্য, এবার পার্লামেন্টের পর নিজের এলাকা। নিজের এলাকায় যদি কাজ করতে হয়, কোন পলিসিতে কাজ করবেন, হোয়াট উইল বি ইউর পলিসি, পলিসিটা আগে ঠিক করতে হবে। আমার ফার্স্ট পলিসি হবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আল্লাহ তাআলা পলিসি করে বলে দিয়েছেন, আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তার মানে দুর্নীতির উচ্ছেদ করতে হবে এখান থেকে। যিনি দুর্নীতি করেন না কেন, তিনি যত মাপের, যত বড় আর যত সম্ভ্রান্ত অবস্থার লোক হন না কেন, দুর্নীতি যিনি করবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। ফলে দুর্নীতির মূলোৎপাটন হবে, কেউ দুর্নীতির কোনো সাহসী পাবে না। ইউনো অফিস, ভূমি অফিস, রেজিস্ট্রেশন অফিস, শিক্ষা অফিস এবং ভূমি অফিস, শিক্ষা অফিস, সকল অফিস থেকে দুর্নীতির সুইচ অফ করে দেওয়া হবে। আর কেউ দুর্নীতি করতে পারবে না। কন্ট্রাক্টরি সিস্টেম, যে তুমি টাকা দাও তোমাকে বিদেশ পাঠাবো, এটাও দুর্নীতি, এটা বন্ধ করে দেওয়া হবে। এমপির দপ্তরে ফরেন অ্যাফেয়ার্স একটা কাজ থাকবে। মুক্তাগাছায় 7-8 লক্ষ মানুষের বসবাস, 3,93,000 ভোটার। যারা বিদেশ যেতে চান তাদের জন্য কোনো দালাল ধরার দরকার নাই এবং কোনো ব্যাপারী ধরার দরকার নেই। এমপি সাহেব সেই ব্যবস্থা করবেন, আমার অফিস সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ঘোষ কিছু দিতে হবে না। সারা জীবনের সঞ্চয় বাবা যা অর্জন করেন, সন্তানকে বিদেশ পাঠান, 10 লাখ 12 লাখ টাকা ব্যয় করে, সে কয়েক বছর ঘুরে বলে যে আমার চাকরি নাই, টাকা মার গেল, সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসে। এটা বন্ধ হয়ে যাবে, কারণ দুর্নীতি বন্ধ হলে সব ইনশাআল্লাহ। এরপরে যুবক ভাইরা যারা আছেন, আমি অর্থনীতিতে পড়েছি, অনার্স মাস্টার্স, ল পড়েছি, দুটার উপর আমার জ্ঞান আছে। ইকোনমিক্সের ছাত্র হিসেবে বলছি, মুক্তাগাছায় যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, যে পরিমাণ টাকা সাশ্রয় হবে, এই পরিমাণ টাকা দিয়ে মুক্তাগাছার 10টা ইউনিয়নে 10টা ইন্ডাস্ট্রি গড়ে তোলা যাবে, 10,000 লোকের কর্মসংস্থান হবে। আর যুবকরা কাজ করবে, খারাপ কাজ করার কোনো সুযোগই তারা পাবে। তারপরে নারীরা, যারা উচ্চ শিক্ষিত নারী, তারা সরকারি অফিস চাকরি করবেন, আর কম শিক্ষিত নারীরা ঘরের মধ্যে বসে চাকরি করবেন। তাদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা রক্ষা করার দায়িত্ব হইল আমাদের। কারণ রাষ্ট্রের সমস্ত শক্তি তাদের ফেভারে ব্যবহার করা হবে। রাষ্ট্রের কাজটা কি? ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অর্থ আত্মসাৎ করা, রাজনৈতিক হয়রানি করা, এগুলি সব গর্হিত কাজ, একটা আইনের দ্বারা এলাও না। অতীতে যা হয়েছে বাড়াবাড়ি হয়েছে, আর যারা বাড়াবাড়ি করেছেন আল্লাহ তাআলা কোরআনে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিন পরিভ্রমণ করে দেখো, যারা মানুষের হক নষ্ট করে, বাড়াবাড়ি করে, জুলুম করে, নির্যাতন করে, মিথ্যার রাজত্ব কায়েম করে, তাদের পরিণতি হলো ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস। এটা হয়েছে যুগে যুগে। আমি সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, বন্ধুগণ, আমাদের সবাইকে সুন্দর নীতির রাজনীতি করতে হবে। রাজনীতিতে একটা নতুন ভাষার অবতারণা হয়েছে বর্তমানে। সেটা কি? আমি একজন ছাত্র,
ইউনিভার্সিটির ছাত্র, বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র। আমি রাজনীতিতে হুমকি নামক কোনো শব্দের কোনো ডেফিনেশন পাইনি। এবার এখানে যত জায়গায় যাচ্ছি বলতেছে আমাদের এখানে একটা হুমকি আছে। এটা কি রাজনীতির কোনো ভাষা? কোন দেশের রাজনীতির ভিত্তিতে আপনি রাজনীতি করেন যে জনগণকে হুমকি দিতে হয় আপনার পক্ষে নেওয়ার জন্য? আপনার আদর্শই জনগণকে আপনার দিকে নিয়ে যায়। আমি তো হুমকি দেই না, আমি তো সালাম দেই। আমার ভাষা হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাষা, মরাল ভাষা, এন্ড ল্যাঙ্গুয়েজ ইজ পিওর। উইথ ডিউ রেসপেক্ট আপনি আপনার বক্তব্য দিবেন, কিন্তু হুমকি কেন? আবার ব্যানার ছিঁড়ে ফেলা, আবার কেন্দ্র গেলে নাকি ঠ্যাং ভেঙে দিবে। কেউ যদি জামাতের মিছিলে যায়, দাঁড়িপাল্লা যায়, তা নাকি ছবি তুলে রাখতেছে, আবার তালিকা করে রাখতেছে। পৃথিবীর কত রাজনৈতিক দল সম্পর্কে বললাম, কোন রাজনৈতিক দলে এই ধরনের কোন কর্মসূচি আছে এটা তো আমার জানা নাই। তাহলে এটা রাজনীতির কোনো ভাষা নয়। রাজনীতির ভাষায় যদি কেউ কথা না বলে, সেই রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আশা করি আমরা সেই রাজনৈতিক ভাষা পরিত্যাগ করব। আমরা সকলেই জনগণ যাকে ভোট দিবে, আমাকে যদি দেয় আমি পার্লামেন্টে যাব, আরেকজনকে ভোট দিলে তিনি পার্লামেন্টে যাবে, সমস্যা তো নাই। এখানে তো কুস্তাকুস্তি লড়াই করার কিছু নেই। হুমকি দিয়ে ধমকি দিয়ে ভোট কেন আমার দিকে আনতে হবে? আমি আমার ভোটার ভাই বোনদেরকে বলছি, এগুলি কাপুরুষোচিত কাজ, এটা খারাপ কাজ। আপনারা খারাপকে ঘৃণা করুন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। যখন কোনো অন্যায়, অসৎ, অনৈতিক কাজ তুমি দেখো, সেটাকে হাত দিয়ে বাধা দাও। আর যদি না পারো, তার বিরুদ্ধে জনমত তৈরি করো, বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে, বিবৃতি দিয়ে। তাও যদি না পারো, ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। সুতরাং সকল ঘৃণিত কাজকে ঘৃণা করতে হবে, কোনো খারাপ কাজকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার সুযোগ নাই। তাহলে এইটা দেশটার দেশ থাকবে না। এই দেশ একটা সন্ত্রাস এবং নৈরাজ্যের দেশে পরিণত হবে। সেটা থেকে আমি বিরতর আহ্বান জানাই। আল্লাহ যদি আমাকে এমপি বানান, 3 নম্বর আমি যে পর্যন্ত এসে এত কথা বললাম, হুমকি মুক্ত